আমাদের হিন্দুদের একটি বড় উৎসব, ধর্মীয় উৎসব, সনাতনের রীতিনীতি মেনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল। আমি রাজ্যবাসী তথা সমগ্র হিন্দু সমাজকে এই রথযাত্রার সনাতন সংস্কৃতি অনুযায়ী শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আমলে তার দূষণের রাজনীতি এবং পুলিশকে যেভাবে মাইন্ডসেট করে দিয়েছেন তিনি, অর্থাৎ হিন্দুদের সমস্ত ধর্মীয় তাদের যে অনুষ্ঠান, পূজাপাঠ, রীতিনীতিতে বাধা দিতেই হবে এবং সেই বাধা দেওয়ার কাজটা আমরা যদি গত ৮-১০ মাসের চিত্র দেখি, তাহলে দুর্গাপুজো থেকে শুরু করে রামনবমী পর্যন্ত তার অনেকগুলো চিত্র আমাদের চোখের সামনে এসেছে। ঠিক একইভাবে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বেলডাঙ্গার কার্তিক পুজো, নগর উপড়া বা যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজো, তারপরে রামনবমী এবং অন্নপূর্ণা পুজো গেছে, এখন রথযাত্রা। ৬২৯ বছর ধরে প্রভু শ্রী জগন্নাথ দেব, প্রভু শ্রী বলরাম, মাতা সুভদ্রা রানীর রথযাত্রা উপলক্ষে মালদা জেলার জালালপুরে যে রথ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, এবারে মমতা পুলিশ মানে মুসলিম লীগ 2 পুলিশ, যারা মোহাম্মদ আলী জিন্নার দেখানো পথ বয়ে নিয়ে যাচ্ছে, সুরাবর্দির দেখানো গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী কিলিং, আর আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয় মোল্লা ইউনুস ঢাকাতে দুর্গা প্রতিমা, দুর্গা মন্দির, শুধু মন্দির ভাঙা নয়, প্রতিমাকেও বুলডোজার চালিয়ে দিয়েছে। ঠিক একইভাবে জালালপুরে এবারে ৬২৯ বছরের রথযাত্রা, রথমেলা করতে দেওয়া হবে না, যার উল্লেখ বেনি মাধব শীলের পঞ্জিকাতেও আছে। আপনারা দেখুন, যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না, মুখ্যমন্ত্রী মানেন না, আর তার বাহনরা তো মানার প্রশ্নই নেই, কারণ মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন, বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন, সব অনেক কাণ্ড করেছেন তিনি 14 বছর ধরে। 1 বছর দুর্গাপূজার বিজয়ার ডেট পরিবর্তন করেছিলেন মহরমের মিছিল যাওয়ার জন্য, এবং লাগাতার 10-12 বছর ধরে পিতৃপক্ষে ফিতা কাটতেন। আমাদের বারে বারে খোঁচাতে গত বছর থেকে একটু সংযত হয়েছেন, বুঝেছেন যে ওদিকে 30% যদি এক হয়, এদিকে 70%ও ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে, না বুঝেছেন। এবং তিনি কার্নিভালের নামে যেটা করেন, সেটাও দুর্গাপূজা বা হিন্দু সংস্কৃতির উপরে সঙ্গে মানানসই নয়। ওনারা চান যে কালচারাল প্রোগ্রাম হবে, পুজোর আবার পঞ্জিকা কোথায় লাগবে, শাস্ত্র কেন, পুরোহিত লাগবে কেন, এইটা হচ্ছে ওনাদের রীতি। ওনারা এই জন্যই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, সঙ্গতে মিছিল, পার্ক সার্কাসে গিয়ে। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। এই বেনি মাধব শীলের পঞ্জিকা দেখুন, দেখুন বেনি মাধব শীলের পঞ্জিকা স্ক্রিনে আপনি দেখুন, কত বড় অপরাধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাটা দিয়ে গেছিলেন হিন্দুদের হোমল্যান্ড। ৬২৯ বছরের দুর্গা আপনার রথমেলা বন্ধ করে দেবেন আপনি, যেহেতু জালালপুর বা কালিয়াচক 3 সেখানে হিন্দুদের তো প্রায় শূন্য হয়ে গেছে, হার্ডলি 7-8% হিন্দু আছে, 90-92% দখল করে ফেলেছে মুসলিমরা। এই হচ্ছে পশ্চিমবাংলার চিত্র। এর বাইরেও উলবেড়িয়াতে, আমি উলবেড়িয়াতেও রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল, রিসিভ করেনি এবং ভারবেলি বলে দিয়েছে কোনো নতুন রথযাত্রা হবে না। দীঘাতে যেটা হচ্ছে, বাজনা বাজাচ্ছেন আপনারা, ওটা কত বছর ধরে চলে আসছে। উলবেড়িয়ার রথযাত্রার
অনুমোদন দেওয়া যাবে না। আমি এই দুটো ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো, কালকে আপনারা রথ মেলাও করবেন, রথও বের করবেন। শুনবেন না, আপনাদের যদি গ্রেপ্তার করে জামিনে মুক্ত করা, জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো, এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করব। শুনবেন না। ধর্ম পালনের ক্ষেত্রে, হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যেভাবে মমতা এবং তার পুলিশ বাধা দিচ্ছে, যার রথেও দুটো খণ্ডচিত্র আমরা দেখালাম, শুনবেন না। আর 5 তারিখে আমার কাছে পাঁচলা সহ অনেক জায়গা থেকে খবর আসছে যে মহরমের আগে কি সব অনুষ্ঠান হয় আগের দিন থেকে, ওই দিন উল্টো রথ আছে। কোথাও রথের রুট যেন পরিবর্তন না হয়, করবেন না। যেখানে পুলিশ আটকাবে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করবেন। আমরা আছি আপনাদের পাশে, একদম পরিষ্কার বলছি, শুনবেন না। উলবেড়িয়ার লোকেদের বলবো, দীঘাতে যে রাজীব কুমার রথে দড়ি টানতে গেছে, আগে দীঘার পারমিশন দেখতে বলবেন। কত বছর ধরে সেখানে রাজীব কুমার দড়ি টানতে গেছে, সঙ্গে বিনীত গোয়েলকেও নিয়ে গেছে, যে অভয়ার মৃত্যুর জন্য প্রধান দায়ী, এভিডেন্স লোপাট করার নেতৃত্ব দিয়েছেন, তাকেও সাথে সঙ্গে করে নিয়ে গেছে। এবং কলকাতা থেকে সার্জেন্ট, পুলিশের সার্জেন্টরা মোটরসাইকেল করে ওখানে গেছে। তাই রথযাত্রা নিয়ে আমরা খুব পরিষ্কার বললাম, এবং সর্বত্র যেন হিন্দু রীতিনীতি মেনে হয়। রথযাত্রা সম্পূর্ণভাবে হিন্দুদের অনুষ্ঠান, হিন্দু রীতিনীতি মেনে পুরীধামের যে অনুকরণ, সেই রীতি অনুযায়ী হয়। শ্রী চৈতন্যদেব পুরীধামে একাধিকবার গেছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধন্য। সেই রীতি মেনে পুরীধামের, ইতিমধ্যে পুরীতে লক্ষ লক্ষ বাঙালি সমাগম ঘটেছে, এবং গত কয়েক বছরের রেকর্ড সেখানে ভাঙবে আমরা আশা করি। এবং সাথে সাথে গোটা পৃথিবীব্যাপী শ্রীলা প্রভুপদা, তিনি রথযাত্রাকে শ্রী চৈতন্যদেবের আদর্শে ছড়িয়ে দিয়েছিলেন। প্রায় 100-র কাছাকাছি দেশে রথযাত্রা পালিত হয়। হিন্দু সমাজ সেখানে রথযাত্রায় জয় জগন্নাথ, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনী, পূজা পাঠ এবং ধূপ ধুনা, জগন্নাথ দেবের বিশেষ পুরীর অনুকরণে প্রসাদ, একেবারে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে হয় সেইভাবে সর্বত্র পালন করুন। রথের মেলাতে সবাই আসবেন, কিন্তু রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোরও প্রবেশাধিকার নেই। কোথাও রথের দড়ি টানাতে এবং পূজাতে অন্য ধর্মের, আমরা যেমন অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের প্রবেশ থাকে না, আমাদের অন্য ধর্মের নিজস্ব অনুষ্ঠানে যেমন আমাদের প্রবেশাধিকার থাকে না, আমরা শুভেচ্ছা জানাতে পারি। এক্ষেত্রেও আগামীকাল সতর্ক দৃষ্টি রাখতে বলবো পশ্চিমবাংলার রথের আয়োজকদের, হিন্দুদের, যেন কোনো হিন্দু ধর্মের বাইরের কোনো লোক রথের দড়িতে স্পর্শ করতে না পারে। যদি করে থাকে তাহলে তার পবিত্রতা এবং তার যে সনাতন সংস্কৃতি, সেটা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হবে। ভগবান জগন্নাথ দেব সেটা গ্রহণ করবেন না, এটা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইছি। তাই হিন্দুদের রীতিনীতি সংস্কৃতি হাজার হাজার বছরের পদ্ধতি অনুযায়ী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন, সেকুলারিজমের নামে, তোষণতন্ত্রের নামে এটা কালচারাল প্রোগ্রামে পরিণত করা, এটা আমরা করতে দেব না। আমি সনাতনীদের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম। এবারে অন্য একটি বিষয় আমাদের সামনে তুলে ধরছি আপনাদের, সেটা হলো গত 2-3 দিনের মধ্যে দক্ষিণ 24 পরগনা, যেটা বিশেষ করে পিসি ভাইপোর জেলা বলা হয়, পিসির তো সবটাই, পিসির তো ভানুয়াতেও পিসির, বাংলাদেশে এখন পিসির, পিসির অনেক বড় এলাকা, এবং বিশেষ করে ভাইপো মডেল চলে দক্ষিণ 24 পরগনায়। এখানে 2021 সালের নির্বাচনের পরে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে, সবচেয়ে বেশি বিজেপি কর্মী সমর্থক, হিন্দুরা, যুবকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি বাড়ি ভেঙেছে, পুড়িয়েছে, খুন হয়েছে, মহিলাদের ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে, ছোটোখাটো কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। পোস্টপল ভায়োলেন্স নিয়ে 61টা মামলা সিবিআই করেছে, এবং অনেকে জামিন পেয়েছে, অনেকে গ্রেপ্তারও হয়নি। আমরা অত্যন্ত খুশি যে যাদের জামিন হয়েছে তাদের এগেনস্টে সিবিআই
সুপ্রিম কোর্টে গেছিলেন সদাইপুর বীরভূমের কেসে। এই সমস্ত জেহাদিদের তৃণমূলের তাদের সমস্ত জামিন ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট। কোচবিহারের কেসে ট্রায়াল এবং শুনানি সম্পূর্ণ হয়েছে এবং আমরা আশা করছি পোস্টপল ভায়োলেন্স কেসে সেখানে অত্যন্ত সুনির্দিষ্ট বিএনএস এর অন্তর্গত পানিশমেন্টও হবে। আমরা আশাবাদী, যেভাবে শুনানি বা সাক্ষ্য হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনাতে 8 মাস আগে থেকে নির্বাচন শুরু হয়ে গেছে। 3টে উদাহরণ আপনাদের দেব। প্রথম হচ্ছে আমাদের মগরাহাটে আমাদের একজন হিন্দুত্ববাদী যোদ্ধা, নাম তার পুলক কয়াল। আপনারা কাইন্ডলি দেখুন, একে কালকে মেরেছে। হ্যাঁ, ভিডিওটা দেখান, বাংলা দেখুন। এর অপরাধ হচ্ছে বিধর্মীদের কাছ থেকে জগন্নাথ দেবের ওই যে পেড়া গজা, মমতার পেড়া গজা, ওটা নিতে অস্বীকার করেছে। এই পেড়া গজা অস্বীকার করার জন্য পুলক কয়াল, তার মুখের অবস্থা দেখুন। মূল অভিযুক্তকে রহিম মোল্লা। আমি সোশ্যাল মিডিয়াতে কালকে দেওয়ার পরে রহিম মোল্লাকে গ্রেপ্তার করেছে, আর সাথে সাথে রহিম মোল্লাকে দিয়ে আরেকটা কমপ্লেন লিখিয়ে পুলক কয়াল হসপিটালে আছে বারুইপুরে, তার কাকা সুভাষ কয়ালকে গ্রেপ্তার করেছে। এই হচ্ছে মমতা পুলিশ। দেখুন হিন্দুদের রক্তটা দেখুন। এই হালাল পেড়া গজা লক্ষ লক্ষ পরিবার ফেলে দিয়েছে, লক্ষ লক্ষ পরিবার, এমনকি ঘরের পোষ্যদেরও খাওয়ায়নি, ফেলে দিয়েছে আবর্জনা স্তূপে। আর ইনি বিধর্মীর হাত থেকে নিতে চাননি বলে কি করেছে দেখুন। এই রক্তের জন্য দায়ী মমতা ব্যানার্জি। বাংলার হিন্দু দেখুন, দেখুন সেকুলার হিন্দু দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার যারা বলেন তারা দেখুন। এবং সুভাষ কয়ালকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য। আর বিষয়টা নিয়ে আমরা, এর জেলা প্রেসিডেন্ট আছে মনোরঞ্জন জোদ্দার, এবং আমরা রাজনৈতিকভাবে কাল থেকে এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলছি বলে রহিম মোল্লাকেও অ্যারেস্ট করিয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সশক্তিকরণ এবং মন্ডল ভিত্তিক কর্মশালা চলছে। আমি গত কয়েক মাস ধরে বারে বারে বলেছি 2021, 23 এবং 24-এর নির্বাচন দেখে যেখানে হিন্দু মাইনরিটি আছে সেখানে এরা বিরোধী দল বিজেপি বা হিন্দুদের রাখবে না। মোথাবাড়ির পিকচার, ধুলিয়ান শামশেরগঞ্জের পিকচার, মহেশতলার পিকচার সবাই দেখেছে। এখানে শকত মোল্লার বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্ব, তাই তো, হ্যাঁ, বোদরা অঞ্চল, এখানে তো জোর করে মন্ডলের প্রাক্তন জিএস অভিজিৎকে দলবদল করিয়েছে জোর করে। সে ঠিক আছে, দেও গেছে মনে দিকে আছে, সে আমরা জানি। ওই অঞ্চলে মন্ডল সভাপতি শ্রীবাস মন্ডল এবং মন্ডল সহ সভাপতি পলাশ মিঠুন রায় এরা একটা ঘরোয়া মিটিং করছিলেন। সেখানে আক্রমণ করা হয়, তৃণমূলের অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, দুটো ভাঙা কামারশালে তৈরি করা বন্দুক বা ভাঙড় ক্যানিং থেকে শকতের সাপ্লাই করা বন্দুক, সেই দুটো বন্দুক দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শ্রীবাস মন্ডল একজন কোয়াক ডাক্তার এলাকার। ওই এলাকায় এমনিতেই 60% বেশি স্পেশাল কমিউনিটির ভোটার।
সেখানে একজন কোয়াক ডাক্তার যে রাত বিতে মানুষকে পরিষেবা দেয়, দুটো ভাঙা জংপোড়া আদ্যিকালের দুটো কামারশালে তৈরি করা বন্দুক মানে রিভলভার দিয়ে তাদেরকে থানায় তোলা হয়েছে। আর মমতা পুলিশ দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে নিম্নমানের আচরণ করছে, সব জায়গায় করে, স্পেশাল কেস। ভাইপোর ইয়ে কন্ট্রোল করে ওখান থেকে, আর কমপ্লিটলি জিহাদিদের হাতে চলে গেছে। দক্ষিণ 24 পরগনার যারা আদি বাসিন্দা, অরিজিনাল বাসিন্দা, তাদের জমি বিক্রি করে সোনারপুর, বারুইপুর, যাদবপুর, টালিগঞ্জে পালিয়ে আসতে হচ্ছে। 5 ঘন্টা আটকে রেখে মেরেছে তাদেরকে। 6 দিনের পিসিতে নিয়েছে পুলিশ। আমরা পরিবারকে নিয়ে 6 দিন চেয়েছিল, 3 দিন পেয়েছে। থার্ড ইনসিডেন্ট রবীন্দ্রনগর থানা, সেখানে তোমার কাছে এসছে ভিডিওটা, রবীন্দ্রনগর থানায় আমি বিজেপি দক্ষিণ কলকাতা অফিসে, দক্ষিণ কলকাতা অফিসে একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। 27 জনকে ক্ষতিপূরণ দিয়েছিলাম। আমার পাশে যে মাথা ফাটা লোকটি বসছিল, সেই লোকটি, আমি যেদিন হাইকোর্টের অনুমতি নিয়ে যাই 3 জন আহতর সঙ্গে মিট করি। কালকে ওই চিটিংবাজ মমতার ওই কি বলে ওটাকে, ওই ছোড়াটা বড় বড় কথা বলেছে কালকে, তা 3 জন আহতর সঙ্গে আমি মিট করি। মিট করার মধ্যে ইনিও ছিলেন। একে রবীন্দ্রনগর থানার আইসি আর ওখানকার এসডিপিও তো জানেন, মিস্টার রেজাউল কবির, সমাজদার তো ইশারাই কাফি হয়, তা ডেকে নিয়ে গিয়ে রাত্রে গ্রেফতার করে। শুধু অপরাধ হচ্ছে আমরা যাদের ক্ষতিপূরণ দিয়েছিলাম আপনাদের ক্যামেরার সামনে আনিনি। এই ভদ্রলোক ক্যামেরার সামনে সাহস করে এসেছেন। আমরা বলেছিলাম তুমি আড়ালে থাকো, বলছে না আমি বলতে চাই ঘটনা। তো আমি যেদিন গেছিলাম অনেককেই ঘরে ঢুকিয়ে দিয়েছিল তালা লাগিয়ে, যে কজন বেরিয়ে দেখা করেছে তার মধ্যে উনি একজন। এই অপরাধের জন্য কালকে গ্রেপ্তার করে, এবং আইসির এত সাহস, এই লোককে ফিজিক্যাল অ্যাসল্ট করে। এবং আজকে 5 দিনের পিসি চেস পাঠিয়েছে, কোর্টের অর্ডার আমি এখনো পাইনি। আমরাও লয়ার পাঠিয়েছি, হাইকোর্টের টিমও কাজ করছে, আমরাও মেডিকেল চেয়েছি। আমরাও এটা নিয়ে অনেক বড় ওই আইসির এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। ভাইপোর বিয়ে আপনাকে বাঁচাতে পারবে না, অনেকেই বাঁচাতে পারেনি, আপনাকেও পারবে না। এবং ওই ভদ্রলোককে কিভাবে আইসি ফিজিক্যাল অ্যাসল্ট করেছে ওনার মুখ থেকে শুনুন। চিনতে পারছেন নিশ্চয়ই, ঠাকুরিয়াতে আমার সঙ্গে ছিল, মাথায় ব্যান্ডেজ। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, অরিজিনাল মডেল, যেখানে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ হয়, যেখানে 76,000 লোক বার্ধক্য ভাতা পায়, কিন্তু তালিকা থাকে না। টাকা কোত্থেকে আসে কেউ জানে না। টাকা কোত্থেকে আসে আমরা সব জানি। বর্ধমানের রাসবিহারীর এনজিওর নামে কি করেছেন সুস্বাস্থ্য শিবির, আমার কাছে সমস্ত ডকুমেন্ট ভিডিও আছে। আপনি যাদেরকে দিয়ে করেছেন তারাই সব পৌঁছে দিয়েছে আমার কাছে। ওষুধ পারচেজ থেকে শুরু করে সব ফুল ডকুমেন্টস নিয়ে বসে আছি। ঠিক সময় ইউজ করব, প্যাকেটও হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। বলছি রথের যে বিষয়টা সামনে আসছে, এবারে দীঘায় করা হচ্ছে, কিন্তু খুব সিগনিফিকেন্ট। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি থেকে বেলচুরা দূরত্বে কাতি বাস স্ট্যান্ডের সামনে নামলেন, নেমে সেখানে লোকজনকে দেখালেন, তিনি সেখানে উপস্থিত। দীঘাতে নির্দিষ্টভাবে একটা মন্দির তৈরি করা, এটা কোথাও গিয়ে টার্গেট কেবলমাত্র মেদিনীপুর এবং আপনি হয়ে যাচ্ছেন, আপনি কেন্দ্রিক কি রাজনীতি হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস আপনি? না না, দীঘাতে মন্দিরটা ওনার একটা অবক্ত যন্ত্রণা আছে। উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথ দেব মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। উনি যখন পুরীর মন্দিরে যান, ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে
আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে, ঢুকতে দেব না। সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন। দেখবেন ওরা একটা এই ভাস্কর্য, এটা তো মন্দির নয়, ভাস্কর্য, ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে, আমিও পাশে ছিলাম সেই সময়। তো আমার বক্তব্যটা তো ওরা আনবে না। আমি তখন দুটো জিনিসে আপত্তি করেছিলাম ওনার কাছে। উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথ দেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে, একবারে আপনার বিচের লাগোয়া, খুব ছোট। উনি চেয়েছিলেন ওখানে করতে। তখন আমি বলেছিলাম এটা সিআরজেটের মধ্যে পড়বে, 500 মিটারের মধ্যে, এটা পারমিসেবল হবে না। যাই হোক, তখন উনি তো বলেননি কিছু, পরে হয়তো ওনার সিদ্ধান্ত নিয়েছেন। ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম, যেটা 500 মিটারের, মানে এখন তো করেছে রাস্তার ওপারে, প্রাইভেট ল্যান্ড অ্যাকুইজিশন করা ল্যান্ডে। আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না, নো রিলিজিয়াস প্লেস। কারণ আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, এখনো এমএলএ আছি। সেখানে আমাদের যে ল্যাড আছে, এমপি ল্যাড ছিল যখন, বা বিইউপি বিধায়ক ল্যাড, পরিষ্কার লেখা আছে যে ধর্মীয় জায়গায় আর ব্যক্তিগত জায়গায় এই অর্থ ব্যবহার করা যায় না। এটা খুব ক্লিয়ার, এটা ভারত সরকারের গাইডলাইন, বলুন সব সরকারের তাই আছে। তা আমি প্রস্তাব তখন দিয়েছিলাম যদি কোনো মন্দির করতে হয়, হিন্দুরা তাদের নিধি সংগ্রহ করে কোনো হিন্দু প্রতিষ্ঠানকে সামনে রেখে ট্রাস্ট বানিয়ে করা যেতে পারে। এখন উনি ওখানে যেটা করেছেন সেটা হচ্ছে কালচারাল সেন্টার, হিটকোর টাকা দিয়ে হয়েছে। যে হিটকো তৈরি হয়েছে নিউ টাউন তৈরি করার জন্য এবং তার শ্রীবৃদ্ধি করার জন্য, একদম সুন্দর আরেকটা কলকাতায় যে জনবসতি হচ্ছে সেই জনবসতির হাত থেকে কলকাতাকে বাঁচানোর জন্য, শহরকে, মহানগরকে এক্সপান্ড করার জন্য। এই টাকা কোথায় খরচ করতে পারবে হিটকো, তার জুরিডিকশনও বলা আছে। যেমন আড্ডা, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, সে আসানসোল দুর্গাপুর জোনের বাইরে টাকা খরচ করতে পারে না। এসজেডিএ, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক হিটকোর ক্ষেত্রেও নিউ টাউনের বাইরে তাদের টাকা খরচ করার কোনো সুযোগ নেই। এ তো ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে না। একজন চালালে যা হয়, প্রতি মুহূর্তে কোর্টে গিয়ে হোঁচট খাচ্ছেন এই জন্য। ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন না, অ্যাসেম্বলিতে টেবিল হয় না, যেদিন ধরা পড়বে বিপদে পড়বে। চিরদিন কাহারও সমান নাই যায়। উনি যদি ভাবেন, সিপিএমও ভাবতো 34 বছর আমরা আছি, আমাদের নাতিরাও এমএলএ মন্ত্রী হবে, উনিও ভাবছেন আমার ভাইপো হবে, ভাইজি হবে, সব হবে। সেটা হবে না, এটা টাইমের পরে চলে যেতে হয়, চলে যাবেনও, সেটা গণতান্ত্রিকভাবেই মানুষ সরাবে। তা উনি হিটকোর টাকা থেকে এটা করেছেন। এটা কমপ্লিটলি একটা ভাস্কর্য কালচারাল সেন্টার, এবং পুরীতে বাংলার সব রিপোর্টাররা গেছেন। আমি কয়েকজন রিপোর্টারের কাছ থেকে, বাংলা থেকে, কলকাতা থেকে যাওয়া, যাদবপুর থেকে যাওয়া, কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাওয়া, বাগবাজার, কাশীপুর থেকে যাওয়া লোকজনের স্টেটমেন্ট দেখছিলাম। তারা বলছিলেন ওটা পর্যটক কেন্দ্র আর এটা তীর্থক্ষেত্র। আমরা তীর্থক্ষেত্রে করতে এসেছি পুরীতে, রিলিজিয়াস পারফর্ম করতে এসেছি, আর ওটা হচ্ছে অ্যামিউজমেন্ট, এন্টারটেন। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, এই দুটোকে মিশিয়ে ফেলবেন না। আর উনি এগুলো কাকে টার্গেট করে কি করে করছেন? হিন্দুদের টার্গেট করে করছেন। কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট, এ কালীগঞ্জেও প্রমাণ হয়েছে, ফিক্সড। উনার 45% ভোট দরকার সরকার করার জন্য। এখানে মুসলমান 32-33 হয়ে গেছে, রোহিঙ্গা মুসলমান ধরে। তো উনার এই 10-12% ভোট দরকার। 10-12% ভোট করতে গেলে যদি এইটা করে গজা পেড়া টেড়া খাইয়ে যদি 2-4% আসে, এই ভাতা মাতা দিয়ে যদি 2-4% আসে, চোর পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর আছে, এদের মাধ্যমে যদি 2-4% আসে, পুলিশ যদি মিথ্যা মামলা করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে আরো 2-4% আসে, সব মিলালে 2-4 করতে করতে 12-14, 33 আর 12 45 যার বাংলায় সরকার, তার বিজেপি 39, উনি 46, ওনার 75 লক্ষ ভুয়া ভোটার আছে। এই অঙ্ক নিয়ে উনি হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য, হিন্দু ভোট ভাঙার জন্য করছেন। কারণ অন্যদিকে তো একদম, আমি তো 72টা বুথ দিয়েছি, দেখবেন 39,000 ভোট পড়েছে, 429টা ভোট বিজেপি দিয়েছে কালীগঞ্জে। 72টা বুথ সিঙ্গেল ডিজিট, 1 থেকে 9, 72টা বুথ মানে 70,000 ভোটার, গড়ে 800-900 হাজার করে ভোটার। 70,000 ভোটারের মধ্যে পোল হয়েছে 39,000, তার মধ্যে বিজেপি মানে 39,000 তৃণমূল পেয়েছে, বিজেপি পেয়েছে 429টা ভোট। ঠিক আছে, তার মানে ওনার তো একটা বড় রিজার্ভ ফোর্স রয়েছে।
যে বকটুইতে মুসলমান মহিলা পুড়ালেও বকটুই ভোট দেবে তৃণমূলকে। 22 সালে পুড়িয়ে দিয়েছিল, 24-এর ভোটে বকটুই থেকে শতাব্দী রায় লিড পেয়েছে। তামান্নাকে খুন করলেও তামান্নার বুথ থেকে আবার যখন ভোট হবে, কারণ মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দেয়, হিন্দুরা অনেকেই এখন অনেকটা হয়েছে, তাদের মধ্যে এটা নেই। সেই জন্য আজকে বাংলাদেশে ঢাকার মতো শহরে, যে ঢাকা শহর একটা সময় হিন্দু রাজার হাতে ছিল, জমিদারদের হাতে ছিল, সেই ঢাকা শহরে দুর্গা মূর্তির উপরে বুলডোজার চলে গেল। হ্যাঁ, রেলের জায়গা উচ্ছেদ হতে পারে, কিন্তু মাতৃমূর্তিটাকে সুন্দর করে গুছিয়ে ওখানে হিন্দু যারা প্রশাসনের আছে তারা তো রমনা কালীবাড়িতে গিয়ে হিন্দুদের কাছে পৌঁছে দিতে পারতো যে আপনাদের মাতৃমূর্তিটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পৌঁছে দিয়ে গেলাম। কিন্তু সেটার উপর দিয়েও মোল্লা ইউনূস, মমতা ব্যানার্জি তার কমিশনারের সঙ্গে কদিন আগে মিটিং করেছে, হয়তো এটাই হয়েছে। ওখানে আমি এখানে চালাচ্ছি, তুমি ওখানে চালাও। আমি এখানে বেলডাঙ্গাতে মন্দির ভাঙছি, আমি ধুলিয়ান শামশেরগঞ্জে সব মন্দির ফাঁকা করে দিয়েছি, 13টা মন্দির গুঁড়িয়ে দিয়েছি, তুমিও চালাও, পুরো দমে চালাও, দুদিকে দুজন চালিয়ে যাই একসঙ্গে। এর সঙ্গে কথা হয়েছে, ওরে এগুলো করছে, তাই এগুলো করছে। আর কাঁথিতে উনি বিধানসভাতে ওগুলো করেন, হাম্পিং ডাম্পিং লায়া, লিমিটলেস অপোজিশন লিডার। তো আপনারা শোনেন, দেখেন। আর ওখানে উনি যতবার যাবেন তত ভোট আমার বাড়বে। উনি 21-এই একই কাণ্ড করেছিলেন, আমি কাঁথির 2টো সিট জিতিয়ে নিয়েছিলাম। লোকসভাতে 1 বছর আগে একইভাবে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন, পিসি মুক্ত হয়েছে। উনি 6 কিলোমিটার মিছিল করেছেন। কাঁথিতে জুনপুর মোড় বলে একটা মোড় আছে, যেখানে সিপিআইএম এর অফিস আছে, সেই সামনে থেকে এসে তিনি হেলিকপ্টারে উঠেছেন কন্টাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে। 6 কিলোমিটার লম্বা হেঁটেছেন তিনি। সেই কার্যত আমার বাড়ি 200-400 মিটারের এদিক ওদিক। ভাইপো তো প্রথম 2021-এ গিয়ে যে পকেটে হাত ঢুকিয়ে ডাক, তোর বাপকে ডাক, এসছি 5 কিলোমিটারের মধ্যে এসছি। তো ভাইপো বলেছি, ভাইপো 3রা ডিসেম্বর 2023 আমার বাড়ি থেকে 300 মিটার পিছনে, যেদিনকে আমি ডায়মন্ড হারবার মিটিং করতে গেলাম, হটুগঞ্জে লোকজনকে মারলো, সেদিন তো ওখানে গিয়ে মিটিং করে এইসব কথা বলে এসেছি। 1 মাসের মধ্যে জেলে ঢুকাবো। পিসি যত যাবে আমার ভোট তত বাড়বে। আমি সন অফ দ্য সয়েল, গাঁয়ের ছেলে। আমি চাই উনি যেন মাঝে মাঝেই এরকম করে করেন। 2022 আপনি মাঝে মাঝেই এরকম উনি করেন, তার ফলে আমার 15টাই লিড আছে 16টার মধ্যে ইস্ট মিদনাপুরে, যাতে আমি 16টাই করতে পারি। তার জন্য আমি ওনার সহযোগিতা প্রার্থনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন যে নতুন নির্দেশ দিয়েছে 1987 1 জুলাই থেকে 2004 পর্যন্ত ভোটার তালিকার সংশোধনের ক্ষেত্রে জন্মের দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে নির্বাচন কমিশন আর এজেন্সির মাধ্যমে বিজেপি বাংলা দখল করতে চাইছে। নির্বাচন কমিশন এজেন্সি, উনি বুঝে গেছেন যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উনি ফলস 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকিয়ে রেখেছেন। কি করেছেন জানেন? আগে যারা এই ফিট চালাতো ইলেকশন কমিশন অফিসে বসে, সব ক্যামেরা বন্ধ ছিল, 86% ক্যামেরা বন্ধ রেখেছে। হরিবুল করেছে। সিতাই, শীতলকুচি, দিনহাটা, লাস্ট ফেজ যাদবপুরের ফিট ঢুকিয়েছে ডায়মন্ড হারবারে ফিট ঢুকিয়েছে। আমার কাছে ডায়মন্ড হারবারের 500 বুথের ভিডিও আছে। কোর্টে কেস চলছে, আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছি। ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিক এর সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক, আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার, আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো। আমরা চাই পোলিং পার্টি, কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক। আমরা এগুলো চাই, এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে। একটা চিটিংবাজ 7,15,000 ভোটে যেতে, একটা ভেটারেন চোর, যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয়, যার কালেক্টর ভানুতিতে থাকে, যাকে ইডি 25 বার ডেকেছে, 5 বার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে। কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 69 মিনিটে 69 টাইমস
অভিষেক অভিষেক হুইজ অভিষেক? আমাদের বলতে হয়নি, ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ অভিষেক। বড় বড় কথা, সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নোটাতে পর্যন্ত। জাহাঙ্গীর কি করে ফলতায় ভোট করেছে কেউ জানে না। ডায়মন্ড হারবারে কি করে গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না। মহেশতলা বজবজে কি হয়েছে কেউ জানে না। আমরা করতে দেব না। ডু অর ডাই। গণতন্ত্র রক্ষা করালে এই লড়াই চলবে। ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই। উনি উনি কদিন ধরেই কাঁদছেন। কখনো চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে কাঁদাচ্ছেন, অনেক চিঠি দিচ্ছেন। আমার ধারণা এই সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইলেকশন কমিশন। আবার কি আবার কি ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে কে দৃশ্য দেখেননি টিভিতে? অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি? ডাক্তার প্রণব টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে, তার মাথা থেকে রক্ত দেখেননি? খড়কুসুমাতে গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা? দেখেননি উপনির্বাচনে কি হয়? শান্তিপুরে ব্রজ গোস্বামী জিতে 60,000-এ, আবার যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে 30,000-এ। মানিকতলা সিট 3,000 ডিফারেন্স। আর সেখানে এমন ঘটনা ঘটে গেল 3 মাসের মধ্যে 60,000 ভোটে সুপ্তি পান্ডে জিতে গেল। মানুষ দেখছে না? এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে 56,000-এ যেতে, আবার সেই ভবানীপুর কেন্দ্রে 9টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি লিড নেয়, 7,800 ডিফারেন্স হয়। সব ওয়ার্ডে হারতে হারতে যায়, 77 নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে, তারা ওখান থেকে 17,000 লিড দিয়ে দেয়। দেখছে না বাংলার লোক এগুলো? বাংলার লোক দেখছে না? জাভেদ মুন্সি, সাদ শেখ, আজাদ মল্লিক দেখছে না? বাংলা চোখের সামনে দেখছে তো। ভাষণ শোনার কি আছে? এখনো যে 15-20% বাঙালি হিন্দু ভয় হোক, ভক্তিতে হোক, প্রলোভনে হোক, চাপে হোক ভোট দিচ্ছেন, নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন। নিজের ক্ষতি করছেন আপনারা। বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান, তাদের দুরাবস্থা দেখুন, আপনারা ভাবতে শিখুন। বাকি আমাদের কাজ আমরা করে যাব। পরিষ্কার কথা, এই জিনিস সকলে মেনে নিতে পারে না। আমি মুকুল রায় নই, আমি রাজীব ব্যানার্জি নই, আমি সব্যসাচী দত্ত নই। আমি শপথ নিয়েছিলাম সিপিএমকে সরাবো। নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকেও বলছি, হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপামর পশ্চিমবাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব। নিজের বুথ দুর্গ বানান, ধর্মরক্ষা কমিটি করুন, সব হিন্দুকে এক করুন। আমরা হিন্দু বাঁচানোর, হিন্দুদের দেবদেবীকে বাঁচানোর, হিন্দু ধর্ম বাঁচানোর, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার, আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিতভাবে করব। উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না, কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজ আফতাব। এখানে যেমন ওই একটা ছিল গোপবালা, বড় গোপবালা রাজীব সিনহা, ওখানে আরেকটা ছিল আরিজ আফতাব, 6 বছর ধরে এক জায়গায় ছিল। উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না। মর্নিং সোজ দ্যাট স্মেল ইজ ভেরি ব্যাড। উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। কিন্তু একটা বিষয়, জাহাঙ্গীর, শওকত মোল্লা এরা তো প্রত্যেকেই পোস্টকোড ভায়োলেন্সে অভিযুক্ত, কিন্তু এদের যদি না ধরা হয় বা না যদি এদের নজরদারিতে করা, তাহলে ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে কি করে? লোকের এটাই প্রশ্ন, সাধারণ ভোটারদের। দেখুন, এটাও যেমন ঠিক তেমনি মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে। এই পরিবেশের মধ্যে দিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা নর্থ, রায়গঞ্জ যেতে কি করে? এগুলো নয় বিজেপি 19-এ জিতেছিল। এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে 22% মুসলিম ভোট থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে 2টো লোকসভা জিতি কি করে আমরা? এই পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরবাড়িতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা বনগা রানাঘাট ধরে রাখতে পারি কি করে? অর্থাৎ আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক, যারা এই সমস্ত অ্যাডভাইস করছেন তাদেরকে আমি করজোড়ে বিনীতভাবে আবেদন করব, নিজের এলাকায়
সেফ প্যাসেজে থাকার এটা সময় নয়। আপনারা হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আপনি যদি সত্যি তাড়াতে চান তাহলে ঠাকুরিয়া, বিহালা, টালিগঞ্জ, রাসবিহারী, যাদবপুর, সোনারপুর, বারুইপুর আপনি সেফ জোনে থাকলে হবে না। আপনাকেও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মামলা করবে, 41-এ নোটিশ করবে। কাকে ছেড়ে দিয়েছে? মিডিয়াকে ছেড়ে দিয়েছে? ছাড়েনি। তার মধ্যেও তো লড়াই হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন। 73% হিন্দু তো এই বাজারে ঐক্যবদ্ধ হয়েছে কালীগঞ্জে। বাংলায় 70% হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না। যা দেখছেন আপনারা, দুর্গাপূজা থেকে রথযাত্রা, বাংলাদেশ থেকে মহেশতলা, মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, মমতা, এত মত দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমাদের বলার কিছু নেই। স্টপ। এখানে পলাশের কি আছেন? এরা সব দেখুন, এদের পরিবারের লোক। আপনার বন্ধুকে কেস দিয়েছে। আপনার স্বামী কি পাঠাওগে বলে তাকে এমন ফাঁসিয়েছে আর এমন মারধর করেছে, আমার কোনো বলার আগে কোনো কেস ছিল না। আগে কোনো কেস ছিল না। এই আমার সালে তো এই দুটো বন্দুক বুঝে দিয়েছে। হ্যাঁ, ইদানি করে 18 থেকে আমার নির্যাতনা। ওর ছেলে কেমন আছে? ছেলে এখন খুব ভালো নেই, বসে আছে। আমি তো শিফট করতে বললাম, লাগবে ওখানে রেখেছেন কেন? শিফট করে ওই মমতার হসপিটাল দেখেলাম তো, কুকুর, ছাগল, রুগী সব একসঙ্গে থাকে। আপনি শক্ত আছেন তো? হ্যাঁ, এই গলা তুলসীটাকে যদি রক্ষা করতে হয়, চট্টগ্রামে কি করেছে জানেন? সব তুলসী যাদের দেখেছে তাদেরকে ধরে ধরে কেটেছে বাংলাদেশের চট্টগ্রামে। মমতা থাকলে তুলসী থাকবে না। অন্তত এই রাহুল যাদব চিটিংবাজ যেটা রাধারামনদের মতো হবে না। এখনো পর্যন্ত আপনার কি মনে হচ্ছে যে যেখানে আগামীকাল যদি ডিএ না দেওয়া হয়, আদালত অবমাননার একটা জায়গা উঠে আসছে? বিএ কমিশনের রিপোর্ট মিডিয়া এবং পাবলিকলি করা এবং রিভিশন পিটিশন করতে যাচ্ছে দুটো পয়েন্টে, রাজ্য সরকার এটা ভাসিয়ে দেওয়া, এগুলোর মধ্য দিয়ে কি আপনার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে চাইছে? রাতে 12টা পর্যন্ত অপেক্ষা করুন, রিয়াকশন দেওয়ার সময় আছে। রিয়াকশন নিশ্চয়ই হবে। আর উনি যদি ভাবেন উনি যে কায়দাতে পশ্চিমবঙ্গটা চালান ঠিক সেই কায়দাতে সুপ্রিম কোর্টটা চালাবেন, তাহলে খুব ভুল করবেন। আর কয়েকটা ঘন্টা তো এত উৎসাহিত হওয়ার কিছু নেই, কিন্তু থ্রু মিডিয়া বাজারে যেগুলো খাওয়াচ্ছেন গত 2-3 দিন ধরে, তাতে পজিটিভিটি কিছু নেই, সব নেগেটিভ নিয়ে করছে। ঠিক আছে, আমরা এতে যাব। হ্যাঁ, রিড করুন। ईसीआई के ऊपर ममता ने आज हमला बोली है। उन्होंने कहा है कि बंगाल कैप्चर करने के लिए ईसीआई ये सब कर रहा है एजेंसी के द्वारा। ईसीआई जो कर रहा है ट्रांसपेरेंसी के लिए, डेमोक्रेसी बहाल के लिए, और देश के अंदर जो घुसपैठिया सीधा सीधा लोकल स्टेट का पॉलिटिकल पार्टी, रूलिंग पार्टी का हेल्प लेकर जिस तरीके से फर्जी डॉक्यूमेंट बना के अपने वोटर लिस्ट में नाम उठा दिया, उसको क्लीन करने के लिए ये बहुत अच्छा कदम है। बंगाल में वोटर लिस्ट में लाख्स ऑफ रोहिंग्या मुसलमान है, ये शरणार्थी नहीं है, ये सब घुसपैठिया है। सीपीएम ने चालू किया था, ममता ने उसको और भी अच्छा तरीके से उसका नंबर और बढ़ा दिया। इसलिए ईसीआई का कदम बहुत अच्छा है। और ईसीआई एक ऑटोनोमस बॉडी है, कॉन्स्टिट्यूशनल बॉडी है, उसके ऊपर जो भी इल्जाम उठाएगा उसका आधार होना चाहिए। वो बाकी बात सीएसी ईसीआई को करना पड़ेगा। जो कदम ईसीआई उठा रहा है, बिहार में लिया है, उसको मैं वेलकम कर रहा हूं। बंगाल में इसका बहुत जरूरत है। बंगाल में रोहिंग्या मुसलमान
घुसपैठिया के नाते यहाँ आकर फर्जी एपिक कार्ड, फर्जी आधार कार्ड, फर्जी बर्थ सर्टिफिकेट, वोटर लिस्ट में नाम सब किया। एक तो बड़ा एग्जाम्पल है 7 शेख, जिन्होंने पिछले 1.5 साल से मुर्शिदाबाद का होरियारपाड़ा में एक हाजेरी मदरसा चला रहा था। उन्होंने 3 बार वोट डाला और टीएमसी को ही वोट दिया। उसको आसाम एसटीएफ ने हिरासत में लिया है। उसका क्रिस्टल क्लियर आ गया है, उसका फर्जी आधार है, फर्जी एपिक है, उसका यहाँ रेसिडेंशियल सर्टिफिकेट फर्जी है। ये 7 शेख को देखकर आप समझ लीजिए, इस तरीके से लाख सब 7 शेख वो वोटर लिस्ट का अंदर है। इलेक्शन कमीशन को सख्त कार्रवाई करना चाहिए बंगाल को डेमोक्रेसी रिस्टोर करने के लिए और भारतीय नागरिक को सुरक्षा, वोटर लिस्ट में सुरक्षा देने के लिए। दादा आखिरी सवाल एक है, दीघा में सरकारी पैसे से रथ यात्रा हो रहा है, क्या कहना चाहेंगे? क्या ममता बनर्जी हिंदू को बीजेपी के दबाव के कारण कहीं न कहीं एकजुट करने की कोशिश में लगे हुए हैं? नहीं, बीजेपी हिंदू को एकजुट करने के वोट के लिए नहीं करता। बीजेपी हर भारतीय के साथ रहता है। मोदी जी का विकास का हर स्कीम हर भारतीय नागरिक को मिलता है। ममता बनर्जी जो कर रही है, आपने 32-33% मुसलमान वोट को एपीजमेंट के द्वारा, फर्जी ओबीसी लिस्ट, हाई एपीजमेंट, इमाम मुआज्जम भाता और महाकुंभ को मृत्यु कुंभ वाला बनाना और उनका पार्टी का फीराद हकीम सिद्दीकुल्ला चौधरी जो भाषा में दूसरा समुदाय के ऊपर, दूसरा धर्म के ऊपर आक्रमण कर रहा है, उसको वो पूरा संरक्षण दे रहा है। अभी जो कर रहा है ममता बनर्जी, ये सिंस 14 साल या ये जो हाई एपीजमेंट कर रहा है, इसका इफेक्ट अभी हिंदू के ऊपर हो रहा है। हिंदू ये सरकार टैक्स के रुपया में चलता है, सेंट्रल गवर्नमेंट के असिस्टेंस में चलता है, आरबीआई से उधार लेकर चलता है। ये सरकार एक खास समुदाय को ये संरक्षण दे रहा है और हिंदू का जब रिलीजियस फेस्टिवल आता है तब हिंदू को अत्याचार हो रहा है। और रिसेंट पास्ट मोथाबाड़ी, धुलियान, शमशेरगंज से लेकर महेशतला तक जिस तरह से पुलिस और जिहादी मिला भगत होकर हिंदू का घर तोड़ा, आग जलाया, लूट किया, हरगोविंद दास, चंदन दास को घर अंदर घुस के हिंदू होने के नाते ब्रूटली किल्ड बाय दिस गुण। ये सब देख के बंगाल का हिंदू भी सोच रहा है हमारी हालत बांग्लादेश जैसा हो जाएगा, हमको भी एकजुट होना चाहिए। इसलिए ममता बनर्जी ने कुछ हिंदू वोट को तोड़ने के लिए एक फेक हिंदू होने के लिए ड्रामा कर रहा है। और देश की रुपया, सरकार की रुपया ये रिलीजियस ग्राउंड में डिस्ट्रीब्यूशन नहीं हो सकता। कोई रिलीजियस प्लेस सरकारी रुपया में नहीं होता है। अयोध्या के भव्य राम मंदिर सब हिंदू का रुपया निधि से हुआ है, विश्व हिंदू परिषद ने कलेक्ट किया। ये जो कर रहा है अभी, उनका जो हाई एपीजमेंट हो गया, उन्होंने मुस्लिम वोट 100% कंसोलिडेट कर लिया, सीपीएम कांग्रेस को खत्म कर दिया, सब मुस्लिम उनका साथ है। पूरा जितना भी पीएफआई, सिमी, रेडिकल फोर्स है, जो आपका नॉन ऑफिशियल मदरसा चला रहा है, सब उनका साथ है। अभी तो एक मुस्लिम स्पीकर, रिलीजियस स्पीकर को पार्टी का जनरल सेक्रेटरी बना दिया, कासिम सिद्दीकी। वो देख रहा है मैं तो कर लिया, एक पूरा हो गया मेरा, बाकी जो 10-12% वोट चाहिए इसके लिए डिस्ट्रीब्यूशन ऑफ टोल एंड जगन्नाथ कल्चरल सेंटर को मंदिर की रूप में कैंपेनिंग करके और सरकारी रुपया में कुछ मिठाई डिस्ट्रीब्यूशन करके प्रसाद के नाम पर, वो प्रसाद नहीं हो सकता। शामसुज्जमान जो मुर्शिदाबाद का है, उसमें उन्होंने बता दिया हलाल मिष्टी बनता है मेरा शॉप में। ये हलाल मिठाई को भी प्रसाद बना के भेज रहा है पार्टी कैडर को द्वारा, पुलिस को द्वारा, रेशन डीलर को द्वारा, इसलिए कुछ हिंदू वोट को तोड़ने के लिए। ये साजिश है, इसमें बीजेपी का कोई रोल नहीं है। बीजेपी राष्ट्रवाद, सनातन संस्कृति, हिंदुस्तान का मर्यादा रक्षा करने के लिए जो बांग्लादेश में चल रहा है, उसका बंगाल में जो हो रहा है उसको रोकने के लिए काम करेगा। विकास की नाम पर होगा। और ममता बनर्जी का भ्रष्टाचार, अनएम्प्लॉयमेंट, इंडस्ट्री टाटा को भगा दिया, किसान को खत्म कर दिया,
2,15,00,000 बेरोजगार नौजवान है बंगाल में, 60 लाख माइग्रेंट लेबर है, उसके ऊपर हम लोग लड़ेगा और ये अपीजमेंट पॉलिटिक्स तोड़ने का काम हम लोग ही करेगा। 76 मुस्लिम कम्युनिटी इलीगली सी इंक्लूडेड इन ओबीसी लिस्ट, इट्स कंप्लीटली इलीगल। We are not allowing to implement this in West Bengal. আমার একটা প্রশ্ন আছে, আজকেও বলছি আদালতে আর না ওবিসি আপনারা কি বলবেন না অভিজিৎ বলবেন না। রাজা ঠাকুর মান্তা শক্ত থাকবেন, আমি ওকে শিফট করে দিচ্ছি। সুভাষ পালের বেলটা দেখেন, হ্যাঁ? দুজনেরই রিজেক্ট হয়েছে, রহিম মোল্লা এর। 5 দিনের পিসি হ্যাঁ 5 দিনের পিসি ঠিক আছে, তার অর্ডারের কপি তুলুন, সার্টিফিকেট কপি তুলে নিন, তুলে নিয়ে কালকে রথ আছে তো, শনিবার লয়ারের চেম্বারে ময়ূকের সঙ্গে বসে। আরে ময়ূক তো হাইকোর্ট, আমি কি এখানে পাবলিকলি বলবো।